আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে। ইতিমধ্যে বাংলা উচ্চারণের বিগততে আমরা আরও 2টি ক্লাস নিয়েছি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বিগত 2টি ক্লাস যারা এখনও করেননি বা আলোচনাটি দেখেননি, এই ক্লাসটি করার পূর্বে আমাদের বিগত আলোচনা দুটি দেখে আসার, তাহলে আজকের আলোচনাটি আপনাদের বুঝতে অনেকটুকু সহজ হবে। তো চলুন, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আদ্য অয়ের বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। ইতিপূর্বে আমরা আদ্য অয়ের সংবৃত উচ্চারণের নিয়মটি দেখেছি, যেটি আমরা দ্বিতীয় ক্লাসে আপলোড করেছি। যারা এখনও দেখেননি, আমি আবারও বলছি, তারা আমাদের প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখে আসবেন, তাহলে আলোচনাটি বুঝতে অনেকটু সহজ হবে। তাহলে আজ শিখব আদ্য অয়ের বিবৃত উচ্চারণের 5টি নিয়ম। তো পূর্বেও আগে যেটা বলেছি, এখানে আদ্য অ যেহেতু বলেছি, আদ্য অ মানে শব্দের আদিতে বা শুরুতে অ থাকাকে বোঝায়, এবং অ দুভাবে থাকতে পারে। শব্দের মধ্যে অ দুরকমভাবে, কখনো স্বাধীনভাবে, কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। যেরকম আমি একটু বিষয়টা ক্লিয়ার করতেছি, যদিও যারা পূর্বের ক্লাসটি দেখেছেন তাদের তো একদম ইজি হওয়ার কথা, তারপর আমি একটু বলতেছি। যেরকম আমরা এখানে লিখতেছি একটি শব্দ অনিয়ম, আর তার পাশেই আরেকটি শব্দ লিখছি, সেটা হলো সবিনয়। দুটি শব্দ লিখেছি, একটু বোঝার চেষ্টা করি। অনিয়ম শব্দটিতে এখানে একটি অ আছে আদিতে, এবং এই অটি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে অ এর ব্যবহার স্বাধীনভাবে হয়েছে। কিন্তু এখানে সবিনয় বানানে দন্তস্বয়ের সাথেও কিন্তু একটি অ আছে। যখন আমরা বলি বিনয়, দন্তস্বর পরপরেই কিন্তু একটি অ উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এখানেও শব্দের শুরুতে অ রয়েছে, কিন্তু অটি এককভাবে নেই, অর্থাৎ স্বাধীনভাবে নেই, এখানে দন্তস্বয়ের সাথে যুক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ ব্যঞ্জনের সাথে যুক্ত। এজন্যই আমরা বলেছি যে অ দুভাবে থাকতে পারে, কখনো স্বাধীনভাবে, কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। তো বিষয়টি দেখি আমরা। আবার অয়ের উচ্চারণ দুভাবে হতে পারে। আমরা ইতিপূর্বে জেনেছি অয়ের উচ্চারণ যখন অয়ের মতোই হবে, মানে দুই রকম উচ্চারণ হয়। অয়ের উচ্চারণ অয়ের মতো, কখনো আবার ওয়ের মতো হতে পারে। অয়ের উচ্চারণ যখন অয়ের মতো অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হলে তাকে আমরা বলি বিবৃত উচ্চারণ। আর ইতিপূর্বে আমরা জেনেছি অয়ের উচ্চারণ যখন ওয়ের মতো হবে তখন সেই উচ্চারণকে বলবো আমরা সংবৃত উচ্চারণ। পূর্বের ক্লাসে কিন্তু আমরা সংবৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা বিবৃত নিয়ে আলোচনা করব। তাহলে অয়ের উচ্চারণ অয়ের মতো যখন হবে, অর্থাৎ পরিবর্তন হবে না, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ হচ্ছে, তখন সেই অয়ের উচ্চারণকে আমরা বলবো বিবৃত উচ্চারণ। আর একটু বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি একটু বলি, যেমন বিষয়টি ক্লিয়ার করার জন্য বলি, এই অয়ের দুরকম উচ্চারণ হতে পারে। একটা অয়ের উচ্চারণ ওয়ের মতো, আর অয়ের উচ্চারণ অয়ের মতো। দুটি উচ্চারণ দুরকমভাবে উচ্চারিত হতে পারে। যখন অয়ের উচ্চারণ ওয়ের মতো হয় তখন সেই উচ্চারণের নিয়মকে আমরা বলবো সংবৃত উচ্চারণ, যেটি পূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছি। আর অয়ের উচ্চারণ যখন অয়ের মতোই হবে তখন সেটা কি বলবো আমরা বিবৃত উচ্চারণ। আরেকটু বলে রাখি, সংবৃত উচ্চারণ যখন হয় তখন অয়ের ও উচ্চারণ করতে গেলে মুখটা একটু গোল হবে, আর অ যখন উচ্চারণ করব তখন মুখটার চোয়ালটা একটু ফাঁকা হবে, একটু বড় হবে আর কি। অর্থাৎ ব্যাপারটি এরকম, অধ্বনির বিবৃত উচ্চারণ হতে গেলে চোয়ালটা একটু বেশি ফাঁকা হয় এবং ঠোঁট তেমন একটা গোল হয় না। কিন্তু যখন সংবৃত উচ্চারণ করব তখন ঠোঁটটা গোল হয়ে যায়, অর্থাৎ মুখটা আমাদের অনেকাংশ গোল হবে, তখন সেটা সংবৃত। আর যখন চোয়ালটা একটু বেশি ফাঁকা হবে তুলনামূলকভাবে, তখন সেটিকে বলবো আমরা বিবৃত উচ্চারণ। তাহলে আজ আমরা যেটা বলছিলাম সেটি হলো অয়ের উচ্চারণ, তাহলে অয়ের মতোই যখন হবে তখন সেটাকে বিবৃত উচ্চারণ বলবো।
তাহলে আজ নিচে আদ্য এর বিবৃতি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ আলোচনা করা হলো। তো আসুন আলোচনাটা আপনারা দেখুন। আর এখানে যেভাবে প্রথমে ইন্ট্রো দেওয়া হয়েছে প্রশ্নটির, আপনারা পরীক্ষার খাতায় এভাবে যদি ইন্ট্রোটা লিখতে পারেন তাহলে আশা করি সম্পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। তো আসুন আমরা মেন আলোচনাটি শুরু করে দিই। যেমন এখানে আমরা প্রথম রুলসটি নিয়েছি, শব্দের প্রথমে যদি নেতিবাচক অর্থে অর্থাৎ না অর্থে বা বিপরীত অর্থে অ ব্যবহৃত হয় তাহলে অ এর বিবৃত উচ্চারণ হবে। বিবৃত বলতে কি, অ এর উচ্চারণ অ এর মতোই রয়ে যাবে আর কি। দেখুন উদাহরণ, যেমন আমরা উদাহরণ হলে বিষয়টা ক্লিয়ার হব। যেমন আমি লিখেছি এখানে অবিনাশ, কি লেখা হয়েছে, প্রথমে অবিনাশ লিখেছি, আর একটু লিখি অনিয়ম, আরও কিছু দিতে পারি যেরকম অবিচার। বেশি উদাহরণ দেওয়া দরকার নেই, বেশ কয়েকটা দিলে হবে। অবিচার। তাহলে প্রথমত আমরা একটু দেখি, এখানে লিখেছি অবিনাশ। তো অবিনাশ শব্দটির শুরুতে অবশ্যই অ রয়েছে, স্বরীয় রয়েছে, কিন্তু এই অবিনাশ শব্দটি কিন্তু নেতিবাচক অর্থে অর্থাৎ না অর্থে বা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। এই জন্য এটার উচ্চারণটি হবে অবিনাশ, অর্থাৎ অ এর উচ্চারণ অয়ে থেকে যাবে। বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি? আমরা আরেকটু বলি অনিয়ম। অনিয়ম এটির উচ্চারণ তাহলে কি হবে, অনিয়মেই হবে। যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেননি তাদের বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা। যেরকম আমি বলি, পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এটি যদি যে সংবৃত নিয়মের ক্ষেত্রে অ এর উচ্চারণ সংবৃত তখন হবে যদি শব্দের শুরুতে অ থাকে এবং তারপরে যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার ইত্যাদি যদি উল্লেখ থাকে তাহলে অ এর উচ্চারণটা কি হয়, ও এর মতো হয়। আমরা গত ক্লাসে দেখেছি অ এর উচ্চারণটা তখন ও এর মতো হয়। তাহলে সেই নিয়ম অনুযায়ী অর্থাৎ গত ক্লাসের সংবৃত উচ্চারণ নিয়ম অনুসারে যদি আমরা করতে চাই তাহলে এটাকে আমরা বলতে পারি ও নিয়ম। আমাদের বলা দরকার ও নিয়ম, তাই তো, কারণ অ রয়েছে এবং তারপরে হ্রস্বইকার রয়েছে, কিন্তু আসলে এখানে ও নিয়ম উচ্চারণ করতে পারবো না, কারণ আগের নিয়ম এখানে বহাল থাকলেও মানে আগের নিয়মটা এখানে প্রযোজ্য হচ্ছে না। একটি কারণ, সেটি হলো এখানে এই অনিয়ম শব্দটি নেতিবাচক অর্থে অর্থাৎ না অর্থে বা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। নিয়মের বিপরীত অনিয়ম, বা যেখানে নিয়ম মানা হয়নি এরকম, অর্থাৎ না অর্থে। এই জন্য এটার উচ্চারণ বিবৃতই রয়ে গেছে, অর্থাৎ অ এর উচ্চারণ অই থাকবে। একই রকমভাবে অবিচার কথাটি নেতিবাচক হওয়ার কারণে আমাদের এটির উচ্চারণ অবিচারই রয়ে গেল, অর্থাৎ অ এর উচ্চারণ অ এর মতোই রয়ে গেছে। এখানে ও বিচার বলা যাবে না। যদিও গত ক্লাসের নিয়ম অনুসারে অ এর পরবর্তীতে হ্রস্বইকার থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হওয়ার কথা, কিন্তু এটি হয়নি, অর্থাৎ আমাদের গতকালকের বিষয়টির ব্যতিক্রম বলতে পারি আমরা। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টি আরেকটু ক্লিয়ার করার জন্য আপনাদের জন্য আমি একটা বিষয় লিখতেছি। যেমন গতকালকের একটা উদাহরণ নিয়ে আসি, যারা গত ক্লাস করে নেয় তারপর আপনারা বিগত ক্লাসটা একটু দেখে আসবেন। যেমন আমি এখানে লিখেছি অতি। তো এখানেও শব্দের শুরুতে ও রয়েছে, মানে স্বরীয় রয়েছে, তাহলে এটির উচ্চারণটা কি হবে? এটার উচ্চারণ কিন্তু অতি বলতে পারবো না, তখন এটার উচ্চারণটা কি হবে, অতি। এটা কিন্তু সঠিক উচ্চারণ অতি, কারণ অ এর পরবর্তীতে হ্রস্বইকার রয়েছে, তাহলে অ এর উচ্চারণ ও হয়ে গেছে, অর্থাৎ সংবৃত। এটি কিন্তু নেতিবাচক শব্দ নয়। যদি এটি নেতিবাচক অর্থাৎ না অর্থে ব্যবহৃত হতো তাহলে অতি কথাটা না হয়ে অতি ব্যবহার করতে পারতাম, কিন্তু আসলে এটা কি নয়, নেতিবাচক, অর্থাৎ এই শব্দের মধ্যে কোনো না বোধক কোনো অর্থ নেই। যেরকম অনিয়ম, অবিচার, অবিনাশ এগুলোর মধ্যে একটি না যুক্ত শব্দ রয়েছে। অবিনাশ মানে বিনাশ নেই যার, এরকম একটা অর্থ। অনিয়ম মানে নিয়ম মানে না যে জিনিসটা। অবিচার মানে যেখানে কোনো বিচার নেই। অর্থাৎ এগুলো না বোধক হওয়ার কারণে অয়ের উচ্চারণ অই রয়ে গেল। আর এটিতে কি হয়েছে, এটিতে কোনো না বোধক শব্দ নেই, এটি সাধারণগত নিয়মের মধ্যেই পড়ে গেছে, অর্থাৎ সংবৃত উচ্চারণ। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর যারা এখনও ক্লিয়ার না
আমি অবশ্যই সকলকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আপলোড করা আছে, আপনারা বিগত শুরু থেকে প্রথম 2টি ক্লাস দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এবার আমরা দ্বিতীয় নিয়মটি দেখে ফেলি। স বা সহিত অর্থে যুক্ত হলে, অর্থাৎ দন্ত স্বরের সাথে কিন্তু এটি একটি ব্যঞ্জন, এর সাথে কিন্তু অ যুক্ত থাকে, দন্ত স্বর পরে কিন্তু একটি অ উচ্চারিত হয়, তাহলে এই অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এর বিবৃত উচ্চারণ হবে। বিষয়টি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। যেমন আমরা যদি বলি এরকম, একটি লিখতেছি সচিত্র, আর আরও কিছু উদাহরণ দেই, সতীর্থ, তারপর আরও উদাহরণ দিচ্ছি সবিনয়। উদাহরণগুলো আমরা একটু দিয়ে নিই, একটু আমরা দেখার চেষ্টা করি। এখানে সচিত্র এই শব্দটিতে সটি ব্যবহৃত হচ্ছে চিত্রের সাথে, অর্থাৎ চিত্র সহিত, এরকম ব্যাপারটা, সেটাকে বলা হয় সচিত্র, মানে চিত্র সহ যেটা বিদ্যমান, বিষয়টি এরকম। তাহলে এখানে সহ বা সহিত অর্থে দন্তস্বরটি ব্যবহৃত হয়েছে, এই জন্য দন্ত স্বর পরে যেটা আছে সেটার উচ্চারণ ও হবে না, অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে না, আমাদের বিবৃত উচ্চারণ হবে, অর্থাৎ এর উচ্চারণটা ওই থেকে যাবে, বিষয়টি এরকম। আর এখানে যেহেতু দন্তাস্ব আছে, তাহলে এটার মেন আমাদের নিয়ে আসতে হবে কি, এবার নিয়ে আসবো, উচ্চারণটা এরকম হবে সচিত্র। আমরা তো এখনও মধ্য অথবা অন্ত এর নিয়ম এখনও করিনি, এগুলো হলো পরবর্তীতে, এগুলো হলো অন্ত এবং মধ্য এর ব্যবহার, এগুলো আমরা পরবর্তীতে শিখব। কিন্তু আপাতত দেখি, এখানে দন্ত স্বর সাথে যে ছিল সেটা ওকারে পরিবর্তন হয়নি। গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি ওকারে পরিবর্তিত হতে, কারণ রস্বইকার থাকার কারণে, কিন্তু এখানে সেই নিয়মটি প্রযোজ্য হয়নি, কারণ এখানে দন্ত স্বরটি সহ অর্থাৎ সহিত অর্থে ব্যবহৃত হয়েছে। আর দন্তস্বর পরিবর্তে আমরা উচ্চারণের সময় তালিকাস্বটা ব্যবহার করব। একই রকমভাবে সতীর্থ এই শব্দটিতে তাহলে আমরা কি করব, তাহলে এই দন্তাস্বয়ের ব্যবহারটা তালিকাস্বতে রূপান্তরিত হলো। ওকে, তারপরে কি আছে, সতীর্থ, উচ্চারণটা আমাদের হবে এরকম সতীর্থ। একই রকমভাবে সবিনয় বানানটিতে আমাদের কি দেব, তালিবাস্য দন্তস্বয়ের পরিবর্তে তাহলে উচ্চারণটা হবে সবই নয়, অর্থাৎ এর উচ্চারণটা এর মতোই রয়ে গেল। কিন্তু গত ক্লাসের নিয়ম অনুসারে যদি আমরা একটু দেখতে চাই, এটি কিন্তু আমরা যখন সংবৃত উচ্চারণ করেছি তখন কিন্তু এটার উচ্চারণ এরকম হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল, তালিবাস্যের সাথে অটা ও হয়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ সবিনয়, কি হওয়ার কথা ছিল, সবিনয় কথাটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্যবহার করা যাবে না, কারণ এর পরবর্তীতে রস্বইকার থাকা সত্ত্বেও এখানে শব্দটি দন্তস্বটি সহিত বা সাথে অর্থে হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এটার সংবৃত উচ্চারণ না হয়ে বিবৃত উচ্চারণ হয়েছে, অর্থাৎ অটা বহাল রেখেছি। কথা কি বুঝতে পেরেছি? কিন্তু আমরা যদি গতকালকে নিয়মটা দেখতে চাই, তাহলে রস্বইকারের কারণে ও হওয়ার কথা, স্বরের উচ্চারণটা ও হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে কেন হলো না, গতকালকের ব্যতিক্রম এটাই। যদি এটার মানে সহিত অর্থটি না বোঝাতো তাহলে এটি ছিল সঠিক, কিন্তু এখানে সহিত কথাটার অর্থের কারণে এখানে এর উচ্চারণ মানে এর উচ্চারণ ওই থেকে গেল। আশা করি বুঝতে পেরেছি। তৃতীয় নম্বর নিয়মটিতে বলা হয়েছে সম উপসর্গ যোগে গঠিত শব্দের প্রথমে অ থাকলে সেটার বিবৃত উচ্চারণ হবে, অর্থাৎ এর উচ্চারণ অপরিবর্তিত থাকবে। যেমন সন্তুষ্ট বানানটিতে কিন্তু একটি উপসর্গ রয়েছে, সেটা হলো সমযোগ তুষ্ট, মানে সন্তুষ্ট, সমুজ্জ্বল, সমযোগ উজ্জ্বল, সমুচিত, সমযোগ উচিত, এরকম ব্যাপারগুলো, অর্থাৎ এগুলো প্রত্যেকটিতে একটি উপসর্গ রয়েছে এবং সেই উপসর্গটি হলো কি, সম উপসর্গ। তাহলে এই সম উপসর্গ থাকার কারণে সন্তুষ্টের এই অটা ও হয়ে যাবে না, এটা অই থেকে যাবে, অর্থাৎ এটার উচ্চারণ হবে এরকম। যেহেতু এখানে দন্তাস্ব আমি আবারও বলতেছি, তাহলে কী নেব, তাহলে এবার নিয়ে আসবো আমরা, তাহলে সন্তুষ্ট, ব্যাপারগুলো এরকম, উচ্চারণটা আমাদের করতে হবে সন্তুষ্ট,
সন্তুষ্ট বলতে পারবো না, সন্তুষ্ট, অর্থাৎ অ থাকবে উচ্চারণের ক্ষেত্রে। তারপরে সমুজ্জ্বল, তাহলে এটার উচ্চারণ সমুজ্জ্বলেই বলতে হবে, শুধু খালি দন্তস্বর জায়গায় আমরা তালিবাস ব্যবহার করব। তাহলে সমুজ্জ্বল, আমরা সমুজ্জ্বল বলতে পারবো না, বলতে পারবো না, মানে ওকার নিয়ে আসতে পারবো না, আমাদের বলতে হবে সমুজ্জ্বল, অ উচ্চারিত হবে। এটা সমুচিত বলতে পারবো না, এটা সমচিত, সমুচিত, অর্থাৎ ওকার ব্যবহার করা যাবে না, বলা যাবে না, সমুচিত, সমুচিত নয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিন্তু যদি আমরা সংবৃতর নিয়মে যাই, তাহলে অয়ের পরপর যদি শব্দের সাথে রস্যুকার ব্যবহার করা হয়, রস্যউকার, তাহলে কিন্তু সেটার উচ্চারণ ও এর মতো হওয়ার কথা। কিন্তু ব্যতিক্রম এখানেই, কারণ এটা একটি সম উপসর্গ যোগে গঠিত, এ কারণেই অটা ও হয়ে যায়নি। বাকি সকল শব্দের ক্ষেত্রে কিন্তু অটা ও হয়ে যাবে। আমি আবারও বলছি, যারা বিগত ক্লাসটি করে আসেন নাই, দ্বিতীয় ক্লাস, প্রথম এবং দ্বিতীয় ক্লাস দেখে তারপর আসলে আলোচনাটি অনেকাংশ ইজি হয়ে যাবে, এবং দ্বিতীয় পার্টটার সাথে অর্থাৎ সংবৃতর সাথে বিবৃতটা যখন মিলিয়ে পড়বেন, তখন আশা করি মাথায় একদম বিষয়টি গেঁথে যাবে এবং কখনো বিভ্রান্তিতে আর পড়বেন না। তো চলুন আমরা চতুর্থ নিয়মে চলে যাই। চতুর্থ নম্বর নিয়মটি হলো, শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপর যুক্ত ব্যঞ্জন বর্ণে যদি জফলা থাকে, তাহলে অ এর বিবৃত উচ্চারণ হবে, অর্থাৎ অ এর উচ্চারণ অই থেকে যাবে। যেমন বিষয়টা আমরা একটু দেখি, গত সংবৃত নিয়মে আমরা যেটি দেখেছি যে শব্দের শুরুতে অ রয়েছে এবং তারপরে ব্যঞ্জনের সাথে কী যুক্ত রয়েছে, জফলা। যখন ব্যঞ্জনের সাথে এরকম জফলা যুক্ত থাকে, তখন এই অয়ের উচ্চারণ কিন্তু ও হয়ে যায়। আমরা এটা বিগত সংবৃত নিয়মে শিখেছি, অর্থাৎ এটার উচ্চারণ কিন্তু হবে এরকম, অন্য, এটার উচ্চারণ করতে হবে অন্য। ওকে, তো সেই নিয়ম অনুযায়ী যদি আজকের এটি বলি যে অ রয়েছে এবং তারপরে জফলা রয়েছে, তাহলে এটাতে আমরা কী ব্যবহার করব বলেন তো? এটাতে আমরা কি ব্যবহার করতে পারি? এটাতে তখন আপনাদের অনুসারে তখন এটা হবে এরকম, তো ব্যাপারগুলো এরকম, তো আপনারা এটাই তো ভেবে রেখেছেন, তাই তো, যে অ এর পর জফলা রয়েছে ব্যঞ্জনের সাথে, তাহলে জফলা থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হবে, অর্থাৎ অন্ত, যেরকম এটা অন্য। কিন্তু আসলে এই বিষয়টি একদম ভুল, এটা লেখা যাবে না। পার্থক্যটা এখানে যে গত ক্লাসে শিখেছি শব্দের শুরুতে অ রয়েছে এবং তারপর ব্যঞ্জনের সাথে যদি জফলা যুক্ত থাকে, তাহলে অ এর উচ্চারণ ও হয়ে যায়, অর্থাৎ সংবৃত উচ্চারণ হয়। কিন্তু এখানে বলা হয়েছে শব্দের শুরুতে অ রয়েছে এবং তারপরে জফলা থাকার কথা না, জফলাটা যদি ব্যঞ্জনের সাথে যুক্ত থাকে। এখানে ভালো করে বিষয়টা আমরা একটু লক্ষ্য করি, কিসের সাথে যুক্ত থাকে, ব্যঞ্জন বর্ণের সাথে, মানে যুক্ত ব্যঞ্জন বর্ণে। যুক্ত বলতে কি, এখানে অ এর পরবর্তীতে কিন্তু নর সাথে জফলা নেই, অথবা তর সাথে জফলা নেই, এখানে একটি যুক্ত বর্ণ রয়েছে। যুক্ত বর্ণটা কি, এটি নয় তয় যুক্ত, এই যুক্ত বর্ণের সাথে রয়েছে জফলা। যদি যুক্ত বর্ণের সাথে জফলা থাকে, অর্থাৎ এটা যুক্ত বর্ণ হওয়ার কারণে এটার সঠিক উচ্চারণটা তখন হবে এরকম, অটা অয়ে থেকে যাবে, তখন এটা উচ্চারণ হবে অন্ত। এটা হবে আমাদের সঠিক উচ্চারণ। বিষয়টি কি আপনারা বুঝতে পেরেছেন, যে এখানে যুক্তবর্ণ হওয়ার কারণে অয়ের উচ্চারণ ও হয়ে গেল না জফলা থাকা সত্ত্বেও, কারণ জফলা থাকলে অয়ের উচ্চারণ ও হয়ে যাওয়ার কথা সংগৃহীত নিয়ম অনুসারে, কিন্তু এখানে যুক্তবর্ণের সাথে জফলা থাকার কারণে অয়ের উচ্চারণ অয়ে থেকে যাবে। বিষয়টি এইটুকু, বিষয়টি আশা করি বুঝেছেন। আর প্রতিটি নিয়ম আপনারা ভিডিও পজ করে খাতা কলম নিয়ে বসবেন, অবশ্যই প্রতিটি নিয়ম ভিডিওটি পজ করে আপনারা খাতায় লিপিবদ্ধ করে নেবেন, এবং পরীক্ষায় যদি এভাবে লিখতে পারেন, তাহলে আপনাদের এই উদাহরণ সহ, তাহলে আশা করি সম্পূর্ণ মার্ক পাওয়ার থাকবে ইনশাল্লাহ, সম্পূর্ণ মার্ক আপনারা ক্যারি করতে পারবেন। তো বিষয়টি আমরা আরেকটু বলি, একই রকমভাবে যদি আমরা বলি এরকম, অঘ্র, একটু বিষয়টা দেখার চেষ্টা করি।
এখানে কিন্তু ঘর সাথে জফলা শুধু নেই, ঘয়ের সাথে একটা রেফ রয়েছে, অর্থাৎ ঘয়ের রেফ যখন থাকবে তখন এটি একটি যুক্তবর্ণ, আর যুক্তবর্ণের সাথে জফলা থাকলে অয়ের উচ্চারণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অর্ঘ উচ্চারণটা অর্ঘ থেকে যাবে, অর্ঘ। এটা আপনাদের বইয়ে কবি সুফিয়া কামালের একটি কবিতায় আছে, করেনিকেও অর্ঘ বিরোচন। আপনাদের এটি এই যে অর্ঘ, অয়ের উচ্চারণ কি অয়ের মতোই রয়ে গেল, কারণ ঘয়ের সাথে উপরে একটা কি আছে, ঘয়ের উপরে একটি রেপ আছে, অর্থাৎ র যুক্ত আছে, এই জন্য যুক্ত বর্ণের কারণে অয়ের উচ্চারণ অয় রয়ে গেল। এটি আপনাদের ওই যে বললাম যে আপনাদের ফার্স্ট পেপার বইয়ে একটি কবিতা রয়েছে কবি সুফিয়া কামালের, করণিক অর্ঘ বিরোচন, এরকম বিষয়টি। তো আশা করি বুঝেছি। তাহলে আমরা আরেকটি উদাহরণ নিই, যেমন আরেকটি উদাহরণ বলতে এরকম নেই। তাহলে বলেন মর্ত, অর্থাৎ রেফের কারণে জফলা এবং রেফ একসাথে তয়ের সাথে যুক্ত অবস্থায় থাকার কারণে অয়ের এই মর পরে যেটা অটা আছে, অর্থাৎ সেটার উচ্চারণ অই থেকে গেল, অর্থাৎ উচ্চারণ করতে হবে আমাদের মর্ত। যদি এখানে রেফটা না থাকতো তাহলে মূর্ত উচ্চারিত হতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা সর্বশেষ নিয়ম নিয়ে আলোচনা করি, দেখি 5 নম্বর নিয়মে। এখন আমরা সর্বশেষ 5 নম্বর নিয়মটি সম্পর্কে বলতেছি। একাক্ষর, অর্থাৎ একাক্ষর তো আমরা বুঝি ইংরেজিতে বলা হয় মনোসিলেবল। আমরা পড়েছেন আপনারা ছোটোকালে ক্লাস 6-7-এ মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল, অর্থাৎ একাক্ষর মানে এক ধাক্কাতে যতটুকু যেই শব্দটি উচ্চারিত হবে সেটাকে বলবো আর কি মনোসিলেবল। তাই শব্দের প্রথম মনোসিলেবল যুক্ত শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপরে যদি মূর্ধন্য থাকে, কি মূর্ধন্য থাকলে অয়ের বিবৃত উচ্চারণ হবে। যেরকম আমরা উদাহরণ একটু দেখি, যেমন লিখলাম পণ, এটা মূর্ধন্য দিয়েছি, তাহলে এরকম করে আমি যদি বলি রন, তারপরে গন, ব্যাপারগুলো একটু আসি। এই প্রত্যেকটির উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমাদের পরে যে অটা রয়েছে সেটা অই থেকে যাবে, অর্থাৎ উচ্চারণ হবে পণ। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে লিখবো যখন, তখন মূর্ধন্যের পরিবর্তে দন্তান্ন ব্যবহার করা হয় সাধারণত, মূল শব্দটি আর কি। তারপরে রনটা কি হবে, রন, অর্থাৎ রন হবে না, অর্থাৎ মানে রর পরে যে অ হয়েছে সেটা ও হবে না, অর্থাৎ সংবৃত করা যাবে না, আমাদের বিবৃত উচ্চারণটি থাকবে, অর্থাৎ এটা কী হবে গণ। ব্যাপারগুলো এরকম। কিন্তু বিগত ক্লাসে আমরা সংবৃতর ক্ষেত্রে দেখেছি এরকম যদি হতো, একটু ব্যতিক্রম বিষয়গুলো যদি আমরা দেখি, যে এরকম হলো, এটা কিন্তু অয়ের পরে মধ্যাহ্ন নেই, কি নেই, মধ্যাহ্ন নেই, আমাদের রয়েছে এবার দন্তান্ন। যদি দন্তান্ন হতো তখন কিন্তু উচ্চারণটা কি হতো, তখন সংবৃত উচ্চারণ হতো, অর্থাৎ বন বলবো না আমরা, তখন এটাকে উচ্চারণ করব বন, বন জঙ্গল, এরকম। একই রকমভাবে যদি আমরা একটু এভাবে বলি, ব্যাপারটা দেখেন, মন, এটাকে এখানে কি রয়েছে, দন্তান্ন রয়েছে, আর এই দন্তান্ন থাকার কারণে উচ্চারণটা কি হবে, সংবৃত উচ্চারণ হবে, অর্থাৎ মন বলতে হবে বিষয়টাকে। কথা বোঝা গেছে? যদি মধ্যাহ্ন হয় তাহলে অয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকবে, অই রবে। আর যদি দন্তান্ন হতো তাহলে অয়ের উচ্চারণ ও এর মতো হতো, অর্থাৎ তখন সংবৃত, আর এখন বিবৃত। আজকে আমরা এটা শিখছি, এটা বিষয় নিয়ে আমাদের আলোচ্য বিষয়। তো আশা করি আপনারা সকলে আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন। এই হলো আমাদের আদ্য অয়ের বিষয়টি হলো এরকম, আমাদের বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে আদ্য অয়ের 5টি নিয়ম সম্পর্কে আজকে আমরা ধারণা নিলাম। তো এরকম আরও পরবর্তীতে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজ যেটি আলোচনা করলাম সেটি হলো আদ্য অয়ের বিবৃত উচ্চারণের 5টি নিয়ম। এর পূর্বে আমরা সংবৃত উচ্চারণের নিয়মগুলো দেখেছি, আজ আমরা দেখলাম বিবৃত উচ্চারণ নিয়ম। এরকম ধারাবাহিকতায় আমাদের পরবর্তীতে আরও ক্লাস নেওয়া হবে অবশ্যই। আর পরবর্তী ক্লাসগুলোতেও আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই আশা করি। আর এরকম ধারাবাহিক ক্লাসগুলো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেজন্য আপনাদেরকে সকলকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যে কোনো নোটিফিকেশন সরাসরি পাওয়ার জন্যে। আর বেশি বেশি এটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যে পরবর্তীতে ক্লাসগুলো আপনারা চান কি না। আপনাদের জন্যই
আমাদের এই আলোচনা। আপনারা যদি চান যে আরও বেশি বেশি পরবর্তীতে ক্লাসগুলো দ্রুত নেওয়ার, তাহলে অবশ্যই দ্রুত নেব। তাহলে ঠিক আছে, আজকের আলোচনা আর বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই, এবং পরবর্তীতে নতুন কোনো নিয়ম নিয়ে অবশ্যই হাজির হব। আর আপনারা সকলে ভালো থাকবেন, পড়াশোনার সাথেই থাকবেন। তো আজ এখানেই, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।